নমস্কার, আমি সুকন্যা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। নানা বিতর্কের পর রাজ্যের বিরোধীদের মুখে ঝামা ঘষে দিয়ে অন্নপূর্ণা ভান্ডার যোজনার টাকা 1,20,00,000 মহিলাদের কাছে পৌঁছে দিল বিজেপি সরকার। জলপাইগুড়ি শহরে মহিলা মোর্চার উচ্ছ্বাসে গেরুয়া মিছিল। মাল ব্লকের উত্তর ফুলবাড়ি ঘিস বস্তি এলাকায় জীর্ণ শিশু শিক্ষা কেন্দ্র। বৃষ্টির মধ্যে প্রতিবেশীর বাড়িতে চলছে ক্লাস ও মিড ডে মিল। ক্ষোভে ফুঁসছেন অভিভাবকেরা। কথা রাখেনি বিজেপি সরকার, এমনটা বলার সুযোগ পাচ্ছেন না ঘোর বিরোধীরাও। অন্নপূর্ণা ভান্ডার পৌঁছলো 1,20,00,000 মহিলাদের কাছে। নগর জুড়ে গেরুয়া মিছিল মা জননীদের। বুধবার পশ্চিমবঙ্গের নতুন সরকার নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি পালন করে আরেক ধাপ এগিয়ে গেল। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, রাজ্যের 1,20,00,000 অন্নপূর্ণা ভান্ডার উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েছে 3,000 টাকা করে। রাজ্য সরকারের এই প্রতিশ্রুতি পালনকে স্মরণীয় করে রাখতে বুধবার জলপাইগুড়ি মহিলা মোর্চার পক্ষ থেকে গেরুয়া শিবিরের মা জননীরা জলপাইগুড়ি জেলা শহর জুড়ে এক মিছিলের আয়োজন করে রাজ্য সরকারের জনকল্যাণমূলক কর্মকাণ্ড যেমন তুলে ধরে, সেই সঙ্গে বিজেপি দল পরিচালিত পশ্চিমবঙ্গ সরকারকে জানায় গেরুয়া অভিনন্দন। মহিলাদের যেমন অর্থনৈতিকভাবে যেমন একটা স্বনির্ভরতার জায়গায় এসছে, ঠিক সাথে সাথে তাদের সুরক্ষাটাও নিশ্চিত হয়েছে। তাই আজকে 1.3 কোটি মহিলাদের ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে তাদের অ্যাকাউন্টে যে 3,000 টাকা করে চলে গেছে, এটা সেই যে অর্থনৈতিক স্বনির্ভরতার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এটা একটা অন্যতম স্টেপ। এবং সাথে সাথে মুখ্যমন্ত্রী অনেক প্রকল্পের কথা বলেছেন। তার মধ্যে আমি আমার যেটা বারবার আমার বলতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে যে নারীদের সুরক্ষার জন্য বিভিন্ন রকম স্টেপ নেওয়া হয়েছে। সে মোবাইল ভ্যানের মাধ্যমেই হোক, থানার মধ্যে থানার জন্য আলাদা হেল্প ডেস্ক হোক, আলাদা 2টো ব্যাটালিয়ন হোক, এরকম যে বিভিন্নভাবে মায়েদের বোনেদের নিরাপত্তার যে ব্যবস্থাটা করা হয়েছে, তাতে মহিলাদের যে নিরাপত্তা সেটা সুনিশ্চিত হবে বলে আমার মনে হয়। আমরা নিশ্চিতভাবে আমি এটা বলতে পারি, অভয়াকাণ্ডের মতো এরকম কাণ্ড আর হবে না। দশকের পর দশক ধরে চলা 3 নম্বর রেল ঘুমটির পারাপারের দুর্ভোগের অবসান হতে চলেছে। ফ্লাইওভারের জন্য জমি নিশ্চিত করতেই এলাকায় চাপা গুঞ্জন। বুধবার জলপাইগুড়ি শহরে বেশ কিছু ভোগান্তির মধ্যে অন্যতম 3 নম্বর রেলগেট। কিছু সময় বাদ দিলে স্বাধীনতার পর থেকে এই রেলপথ ধরেই আজও ছুটে চলেছে দার্জিলিং মেলের মতো ঐতিহ্যবাহী ট্রেন। তবু সময়ের সঙ্গে বদলেছে জলপাইগুড়ি শহরের আকার আকৃতি, বেড়েছে জনসংখ্যা সহ যানবাহন চলাচলের মাত্রা। বিগত কয়েক বছর ধরে বিভিন্ন মাধ্যমের মধ্যে উঠে এসেছে ফ্লাইওভারের দাবি। অবশেষে রাজ্যের ডাবল ইঞ্জিন সরকার গঠন হতেই সবুজ সংকেত মিলেছে রেল দফতরের পক্ষ থেকে। বিভিন্ন সূত্রের খবর, খুব শীঘ্রই ফ্লাইওভারের কাজ শুরু হবে। বুধবার দুপুরে জেলা ভূমি রাজস্ব দফতর এলাকায় মাপজোপ শুরু করতেই দেখা যায় চাপা গুঞ্জন। দীর্ঘ সময় ধরে রাস্তার পাশে পিডব্লিউডির জমিতে দোকান করে জীবিকা নির্বাহ করে আসছে এমন বেশ কিছু মানুষের রুটি রুজিতে টান পড়তে চলেছে বলে জানাচ্ছেন স্থানীয়রা। কি দাদা কি দেখলেন এখানে? এখানে দেখলাম উড়ালপুলের জন্য ল্যান্ডমার্কিং হচ্ছে। বিএলআর অফিস রেল দপ্তরে তো হবে, আমাদের এখানে উড়ালপুল হবে, ভালো কথা, উন্নয়ন হবে। তো অনেক কটা দোকান ভাঙা পড়বে, কিছু হকার, কিছু বেকার যুবক যারা এখানে দোকানদারি করে খেত, তাদের অসুবিধা হবে। তো কতগুলো তো দোকান ভাঙা পড়বে? আনুমানিক তো 30টা হবে। ছোটখাটো সব ছোটখাটো পানের দোকান, লটারির দোকান, তার সঙ্গে বড় বড় দোকানও আছে।
বড় বড় কনস্ট্রাকশনও আছে। তো দেখি কতটুকু কী করে। আমারও দোকান আছে, ওষুধের দোকান, ওখানে মার্কিং পড়ে গেছে, কিছুটা পোস্টার করবে। এই জায়গাটার নাম কি? 3 নম্বর কি নাম বলেন আপনার? বোম্বা ঘোষ। অপরদিকে পান্ডাপাড়া এলাকার বাসিন্দা তথা শহরবাসীদের একাংশের দাবি ফ্লাইওভার তৈরি হোক, তবে রাস্তাঘাট যেন ঠিক থাকে। এই জলপাইগুড়ি 3 নম্বর ঘুমটি এলাকা থেকে একটা ফ্লাইওভার হচ্ছে, মাপামাপি হচ্ছে, আপনি কি বলবেন এই পরিপ্রেক্ষিতে? যা হচ্ছে ভালোই হচ্ছে, কিন্তু আমাদের তো কোনো উপকার হবে না। আমাদের উপকার হবে না এই কারণে আমাদের যে রেলগেট ক্রস করতেই হবে আমাদের। ঠিক না? ঠিক, আমাদের ক্রস করতেই হবে। টাউনটাই তো চলে যাবে, এখান থেকে রেলগেটটা তো থাকবে, তাহলে আমাদের তো যে যা হওয়ার তাই। অনেকগুলো দোকানও চলে যাচ্ছে বলছে মাপামাপিতে অনেক। আপনার এই বুঝে কি বলছেন? সে তো ফ্লাইওভার করলে তো দোকান যাবেই। আমাদের লোকের তো 2-3 ফ্লাইওভারের চাপ, হলদিবাড়ির লোক ওইদিকে যদি যারা ইয়ের থেকে হলদিবাড়ির দিকে যাবে তাদের উন্নতি হবে। আমাদের কি, আমরা তো গলির ভিতরে আসি, আমাদের এমনিও ক্রস করতে হবে, ওমনিও ক্রস করতে হবে। জীর্ণ শিশু শিক্ষা কেন্দ্র, বৃষ্টির মধ্যে প্রতিবেশীদের বাড়িতে চলছে ক্লাস এবং মিড ডে মিল, ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা। নামেই শিশু শিক্ষা কেন্দ্র, বাস্তবে সেখানে নেই পড়াশোনার উপযুক্ত পরিবেশ, নেই নিরাপদ পরিকাঠামো। তাই বাধ্য হয়ে প্রতিবেশীর বাড়িতে চলছে শিশুদের পাঠদান এবং মিড ডে মিলের ব্যবস্থা। এমনই চিত্র ধরা পড়েছে মাল ব্লকের উত্তর ফুলবাড়ি ঘিস বস্তি এলাকার 637 নম্বর শিশু শিক্ষা কেন্দ্রে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রটিতে প্রতিদিন মা ও শিশু মিলিয়ে প্রায় 56 জনের উপস্থিতি থাকে, কিন্তু দীর্ঘদিন ধরে কেন্দ্রটির ভবন বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তা জল ও কাদায় ভরে যায়। কেন্দ্রে পৌঁছতে হলে হাঁটু সমান জল পেরিয়ে যেতে হয়। শুধু তাই নয়, বৃষ্টির জল সরাসরি কেন্দ্রের ঘরের ভেতরে ঢুকে পড়ে, ফলে সেখানে পড়াশোনা চালানো কার্যত অসম্ভব হয়ে উঠেছে। কেন্দ্রের ভাঙাচোরা দেওয়াল, জরাজীর্ণ রান্নাঘর এবং নড়বড়ে কাঠামো নিয়ে আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের আশঙ্কা, যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। অভিযোগ, বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনো পর্যন্ত কোনো স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হয়নি। কেন্দ্রের শিক্ষিকা রীতা পাল জানান, প্রায় 2.5 বছর ধরে এই কেন্দ্রে নিয়মিত পাঠদান সম্ভব হচ্ছে না। একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, কিন্তু কোনো ফল মেলেনি। আগের সরকার কোনো ব্যবস্থাই নেয়নি। বর্তমানে পাশের বাসিন্দা আইবুল সরকারের বাড়িতে শিশুদের পড়াশোনা এবং মিড ডে মিলের রান্নার ব্যবস্থা করা হচ্ছে। সরকারের কাছে আবেদন, শিশুদের ভবিষ্যতের কথা ভেবে দ্রুত কেন্দ্রটির সংস্কার করা হোক। এদিকে কেন্দ্রের দুরবস্থা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন অভিভাবক এবং স্থানীয় বাসিন্দারা। তাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে অবহেলার শিকার হচ্ছে এলাকার শিশুদের শিক্ষা। নিরাপদ এবং উপযুক্ত পরিবেশে শিক্ষার সুযোগ নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপের দাবি তুলেছেন তারা। এখন প্রশ্ন, শিশুদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে প্রশাসন ও সরকার কবে এই কেন্দ্রের সংস্কারে এগিয়ে আসবে? এলাকার শতাধিক মানুষের নজর এখন সেই দিকেই। মানে বৃষ্টির জন্য সেন্টার বন্ধ হয়ে থাকে, মানে সেন্টারে বাচ্চাগুলো আসলে এখানে পোকামাকড়েরও ভয় থাকে, ওখানে অনেক সমস্যা থাকে। এখানে বৃষ্টির জন্য পুরা লোড হয়ে থাকে মানুষের বাড়িতে আসা যাওয়া। তার জন্য আমরা বাচ্চা নিয়ে আসতেও পারি না, যে বাচ্চাগুলো কী নাড়বে কী করবে এখানে আমরা রাখতে পারি না। টাইম মতো আস্তে আস্তে কোনোদিন চলে যায়, বাড়িতে একটু দূরে থাকতেই পারে না, তার জন্য চলে যায় দিদিমণি। আর বৃষ্টির জন্য যদি না হয়, ঠিক মতো না হয়, ঘর বানানো না হয়, সেন্টার বানানো না হয়, ভেঙে পড়ে যাবে। কতদিন ধরে এরকম অসুবিধা? এই আমি তো আমার বিয়ে হওয়ার 8-9 বছর হয়ে গেছে, তখন থেকেই দেখতেছি এরকম জল ঢুকে যাচ্ছে। পড়ে আছে। সরকার বানাচ্ছে না না, সরকার তখন বানাচ্ছে না। থেকে দেখিনি কোনোদিনও কাজ। এখন অন্যের বাড়িতে হচ্ছে এখন? হ্যাঁ, অন্যের বাড়িতে হচ্ছে। এখানে তো আমাদের বাচ্চা নিয়ে আসাটা অসুবিধে না, ওদের বাড়িতে কত সমস্যা থাকে। সবাই কি আর মানুষের বাড়িতে আসতে পারি? আপনার নাম? রুম্পা বেগম। এরকম অবস্থা, মানে এখানে বাচ্চা কাচ্চা কীভাবে আসবে? অন্যর বাড়িতে রান্না করে বাচ্চাগুলোকে খালি ডিম টিম খিচড়ি খাওয়ায়, আর এইখানে এইরকম পজিশন দেখো। এটা তো সরকার এখনো কিছু করতেছে না। কবে থেকে এরকম? এটা মোটামুটি ধরে নাও 1-1.5 বছর হয়ে গেছে। স্টুডেন্ট কত আছে এখানে? মোটামুটি 50-60 জন আছে। তাহলে কোথায় পড়াশোনা করে ওরা? এখন পড়াশোনা হচ্ছে না তো, খালি খাওয়া খালি মিড ডে মিলে। মিড ডে মিলের খাওয়া দাওয়া হচ্ছে, তাও অন্যর বাড়িতে রান্না করে। এটার মধ্যে কেউ আসেই না এখন। এইখানে আসার মতন জায়গা পজিশনে নাই তো।
এখানে যে গেটটা খুলবে, সেন্টারের গেট খুলবে, ওইরকম পশি নেই, পুরো কাদা দিয়ে লোড। কোন জায়গায়? এটা ঘিস নদী। আপনার নাম? এমডি কালাম। আমার 2.5 বছর ধরে আমি এরকম অবস্থায় ভুগতেছি। আমি এর আগে আমাদের আলাউদ্দিন মেম্বারকে নিয়ে চিঠি লিখে পঞ্চায়েতে দিয়েছি, তারপরে আমাদের সিডিপিও স্যারকে দিয়েছি, বিডিও অফিসে দিয়েছি। বিডিও অফিস থেকে পঞ্চায়েতে বলা হয়েছিল যে এখানে আইসিডিএস সেন্টারটাকে ঠিক করে দেওয়া হোক। তখন পঞ্চায়েত এসে দেখে বলে গেছিলো যে আমাদের এত টাকা নেই, 2 লাখ টাকার মতো লাগবে, আমরা করে দিতে পারবো না। কি অসুবিধা হচ্ছে? এখানে অসুবিধা হচ্ছে, বাচ্চাদের আমি বসাতে পারতেছি না। আমরা নিজেরা একটা রান্নাঘরও করে নিয়েছিলাম, ওখানে রান্না করতে পারছি না। তো এইভাবে তো আর চলে না, অন্যের বাড়িতে এত বছর ধরে করা, তাই না? কত স্টুডেন্ট রয়েছে? আমার হচ্ছে মা আর বাচ্চা মিলে 56 জন আছে। এখানে এখন হয় না? না না, এখানে হয় না। আইবুলদার বাড়িতে বারান্দার মধ্যে আমি করি। সাপোর্ট করছে? হ্যাঁ হ্যাঁ, ওরা বলছে করো, এখন যতদিন না হচ্ছে এখন কি করা যাবে। সব জল ঢুকে যায় রাস্তা? সব রাস্তার জল ঢুকে যায়। পাশে রাস্তাটাও খারাপ? হ্যাঁ, রাস্তা তো খারাপ আছে, বাচ্চাদের আসতেও তো অসুবিধা হচ্ছে। বাচ্চাদেরকে কোলে করে নিয়ে মারা কিভাবে আসবে? আর বাদ দিয়ে এখন আসা যাওয়া করা মুশকিল। ছোট ছোট বাচ্চারা যদি একটু স্লিপ হয়ে পড়ে যায় তাহলে তো জলের মধ্যে চলে যাবে। নতুন সরকারের কাছে কি দাবি করবে? আমার নতুন সরকারের কাছে দাবি, ওনারা যেন আমার এই সেন্টারটাকে সুন্দর করে বানায় দেয়। এটা তো শিশুওয়ালায়, তার শিশুওয়ালায় তো কিছুই করে দেওয়া হয়নি, এর আগের সরকার তো কিছুই করে দেয় নাই। আমার নাম রীতা পাল, উত্তর ফুলবাড়ি গিজবস্তি, 637 নম্বর সেন্টার। ভক্তিনগরে গভীর রাতে বড়সড় চুরির চেষ্টা, ভেস্তে দিল অ্যান্টি ক্রাইম উইং, হাতে নাতে গ্রেপ্তার 2 অভিযুক্ত। গভীর রাতে ভক্তিনগর অ্যান্টি ক্রাইম উইং একটি বড়সড় চুরির চেষ্টা নস্যাৎ করে দেয়। স্থানীয় একটি সোনার গয়নার শোরুমে চুরির সময় হাতে নাতে গ্রেপ্তার করা হয় 2 মূল অভিযুক্তকে। ধৃতদের পরিচয় ধর্মেন্দ্র সাহানি এবং গৌতম কুমার। পুলিশ সূত্রে জানা গেছে দুজনেই বিহারের বাসিন্দা। পুলিশ সূত্রে আরও জানা যায়, গত গভীর রাতে শোরুমের মালিক নিজের প্রতিষ্ঠানে সন্দেহজনক নড়াচড়া টের পান। ঘটনাস্থলে গিয়ে তিনি দেখেন দোকানের তালা ভাঙা এবং ভিতরে দুষ্কৃতীরা ঢুকে পড়েছে। সঙ্গে সঙ্গে তিনি ভক্তিনগর থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চুরির সময়ই 2 অভিযুক্তকে হাতে নাতে গ্রেপ্তার করে। তদন্তে জানা যায় দুষ্কৃতীরা নিজেদের মধ্যে কাজ ভাগ করে নিয়েছিল। একজন দোকানের বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল যাতে কেউ এলে আগাম সতর্ক করা যায়। অন্যজন দোকানের ভিতরে ঢুকে কাউন্টার তছনছ করে সোনার গয়না সংগ্রহ করছিল। পুলিশ প্রথমে দোকানের বাইরে পাহারায় থাকা অভিযুক্তকে আটক করে। এরপর দোকানের ভিতরে ঢুকে অপর অভিযুক্তকেও গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থল থেকেই উদ্ধার করা হয় চুরি করা সমস্ত গয়না। বাড়ির ভেতরে গোখরোর বাসা, কিলবিল করছে গোখরো সাপের বাচ্চা। মা সহ উদ্ধার 26টি গোখরো সাপের বাচ্চা এবং ডিম। ধূপগুড়িতে বাড়ির ভেতর থেকে উদ্ধার হলো 26টি বিষধর গোখরো সাপের বাচ্চা এবং একটি বড় মা সাপ। ঘটনাটিকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়ি শহরের ঘোষপাড়ায়। স্থানীয় বাসিন্দা সঞ্জু ঘোষের বাড়িতে প্রথমে 2টি গোখরো সাপের বাচ্চাকে ঘোরাফেরা করতে দেখা যায়। এরপর আতঙ্কিত পরিবারের সদস্যরা খবর দেন ধূপগুড়ির অ্যানিম্যাল লাভার্সদের। সর্পপ্রেমী অনিক চক্রবর্তী এবং ভজন সাহা ঘটনাস্থলে পৌঁছে প্রথমে 2টি সাপ উদ্ধার করেন। পরে বাড়িতে তল্লাশি চালিয়ে কংক্রিটের ঢালাই ভেঙে দীর্ঘ চেষ্টার পর উদ্ধার করা হয় আরও 24টি গোখরো সাপের বাচ্চা। পাশাপাশি উদ্ধার হয় একটি বড় গোখরো সাপ এবং বেশ কিছু সাপের ডিম। উদ্ধার করা সাপগুলিকে নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হয়েছে। একসঙ্গে এতগুলি বিষধর সাপের উপস্থিতিতে আতঙ্ক ছড়ালেও উদ্ধারের পর স্বস্তি ফিরেছে ঘোষ পরিবারে। ঘোষপাড়া সুদীপ ঘোষ দাদার বাড়ি থেকে প্রায় 17টি গোখরো সাপের বাচ্চা উদ্ধার করি এবং সাথে একটি অ্যাডাল্ট সাপও ছিল। আমরা সাপগুলিকে উদ্ধার করে নিরাপদ স্থানে ছেড়ে দিই। আর আজকে আমরা চলে গেছিলাম গোবিন্দপল্লী, সকালে আমাদের কাছে কল এসেছিল, সেখানে আরেকটি গোখরো সাপ উদ্ধার করি। কিন্তু সেখানে প্রায় 20 থেকে 25 জন বাচ্চা সেখানে উপস্থিত ছিল। তো আমরা তাদেরকে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি, কেননা সাপে কাটার রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে, অ্যাওয়ারনেসের অভাবে তারা মারা যাচ্ছে।
রিসেন্টলি ধূপগুড়িতে দুটো বাচ্চা মারাও গেছে। তো আমরা তাই নিয়ে আজকে সেটা নিয়ে ছোট্ট করে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম সেরে দিই। আমি ধূপগুড়ি অ্যানিমেল লাভার্সের ফাউন্ডার সম্পাদক অনিকেত চক্রবর্তী। ধূপগুড়ি মহকুমার দক্ষিণ কাঠুলিয়া এলাকায় রান্নার খড়ি আনতে গিয়ে সাপের কামড়ে মারা যান বিমলা রায় নামের এক বৃদ্ধা। স্থানীয় সূত্রে জানা যায় বাড়িতে একাই থাকতেন তিনি। একটি ঘরের মধ্যেই থাকা এবং রান্নার কাজ করতেন তিনি। সন্ধ্যায় রান্নার জন্য ঘরের ভেতর থেকে খড়ি বের করতে গেলে সেই খড়ির মধ্যেই লুকিয়ে থাকা বিষাক্ত সাপ তাকে কামড়ায়। সাপের ছোবল খেয়ে বাইরে বেরিয়ে এসে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসেন। তড়িঘড়ি তাকে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছয় ধূপগুড়ি থানার পুলিশ। ময়না তদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। পরপর সাপের কামড়ে মৃত্যুর ঘটনায় ধূপগুড়ি জুড়ে ছড়িয়েছে আতঙ্ক। আমার মাসি কিভাবে ঘটলো কথাটা? ঘটলো রান্না করবে, রান্না করার জন্য লাকড়ি নিতে গেছে। লাকড়ি ওইখানেই ছিল, একটাই ঘর ছিল মাসির। ওর নিচে এসবেস্টার টিন ছিল, এসবেস্টার টিন নিচে এসবেস্টারকে পা দিয়ে উপরে আরেকটা লাকড়ি যে ছিল, ওই লাকড়ি তুলতে গিয়েই বেশি পায়ে। বাড়িতে তখন কেউ ছিল না? না, বাড়িতে কেউ ছিল না, একা থাকে তো। তারপর তো চিল্লা আল্লাহ করলাম, করার পরে তো ওই যে তাড়াহুড়ো করে নিয়ে আসলাম হাসপাতালে চিকিৎসা করলো। করার পরেই 10 মিনিট ছিল, 10 মিনিটের পরেই না। মানে কতক্ষণ বাড়িতে দেরি করেন? 10 মিনিট, এখানে 15 মিনিট, এদিকে মোটামুটি 9 কিলোমিটার রাস্তা তো। আর ওই সমস্যা হচ্ছে খুবই গাড়ি, এদিকে ট্রাফিক আমাদের যে টুকটুকি যে টোটোগুলো যে আছে না, এখানেই জাম, এখানে ফেসে গেছে। এখানে একটু সময় খেলো আমাদের। 10 মিনিট যদি আগে নিয়ে আসতাম তাহলে তো দেখতাম চিকিৎসা করে। এটাই আর কি। ওনার বয়স কত কি নাম? বয়স ওইরকমই 65, 65 হবে, 65 আবার। কি নাম ওনার? বেমুলার, কোথায় বাড়ি? দক্ষিণ কাটালিয়া কালী। পাড়ার যুবকদের নিজেদের চেষ্টায় বেহাল পুকুরের নোংরা জল থেকে এলাকার বাসিন্দাদের কিছুটা মুক্তি দিতেই চুন জল মিশিয়ে পুকুরের জলকে পরিষ্কার করার উদ্যোগ নিল তারা। জলপাইগুড়ি শহরের বহু চর্চিত 12 নম্বর ওয়ার্ডের হাই স্কুলের পুকুরের সংস্কার জলপাইগুড়ি পৌরসভা শুরু করলেও তা এখনো অসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে। জলে বাসা বাড়ছে কচুরিপানা থেকে শ্যাওলা, ফলে জল হচ্ছে দূষিত। কয়েক মাস থেকেই অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে এই পুকুরটির কাজ। আস্তে আস্তে পুকুরের জল হয়েছে নোংরা আবর্জনায় পরিপূর্ণ। ওই জল দিয়ে সৃষ্টি হচ্ছে মশার লার্ভা। আর তাই এই পরিবেশকে কিছুটা ফিরিয়ে আনার উদ্যোগ নিল পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের জয়ন্তীপাড়া এলাকার বেশ কয়েকজন যুবক। তারা নিজেদের উদ্যোগে কয়েক শত কেজি চুন এনে তাকে জলে মিশিয়ে পুকুরের জল পরিষ্কার করার উদ্যোগ নিয়েছেন। পাশাপাশি পুকুরের চারিদিকে গাছ লাগানোর উদ্যোগও নিয়েছেন তারা। তবে পুকুরের কাজ অসমাপ্ত নিয়ে বারবার পৌরসভাকে জানিয়েও কোনো সুফল হয়নি বলে তারা বলেছেন। আমরা 12 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এই দীর্ঘদিন মেয়াদ এই পুকুরটা জঞ্জালে পরিণত হয়েছিল, সেটা অবশেষে পরিষ্কার হয়। কিন্তু পরিষ্কার হওয়ার পরে বহু বছর ধরে জঞ্জালে পরিণত ছিল, জলটা তো বিষাক্ত হয়েছিল। তাই আমরা জলটাকে পরিষ্কার করার জন্য আমরা চুন আজকে পুকুরে চুন দিচ্ছি, যাতে পুকুরের জলটা একটু শুদ্ধ হয়। কাজ তো অর্ধেক হয়ে পড়ে আছে। হ্যাঁ, কাজ তো অর্ধেক হয়ে পড়ে আছে, কিন্তু আর বাদবাকি কাজ এখন আমরা এত বলাতেও কাজ এখনও হচ্ছে না। আপাতত কি করছেন আপনারা? আমরা আপাতত করছি যে পুকুরের জলটাকে একটু শুদ্ধ করার চেষ্টা করছি চুন দিয়ে। ঠিক আছে, আগামীকাল আমাদের কি বলে গাছ কিছু চারা লাগাবো পুকুরের পাশ দিয়ে। ঠিক আছে, আর পরবর্তীকালে এই যাতে শ্যাওলা জাতীয় কিছু না হয়, সেই শ্যাওলা জাতীয় মাছ যে খায়, সেই শ্যাওলা জাতীয় মাছ আমরা পুকুরে ছাড়ব। এই যে কাজটা যে অর্ধ সমাপ্ত হয়ে আছে, এটা নিয়ে বলছেন কিছু কাউন্সিলর? এটা নিয়ে তো আমরা অনেকবার খবরও করছি, কিন্তু কোনো রকম সুরাহা পাচ্ছি না। আপাতত ঠিক করার জন্য এটা করছে। আপাতত জলটাকে ঠিক করার জন্য আমরা এটা করছি। পুকুরের জলটা যাতে নোংরা না হয়, আর পুকুরে যাতে কেউ কোনো কিছু ফেলতে না পারে, সেদিকে আমরা একটু লক্ষ্য রাখব। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।
সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA in হসপিটাল ম্যানেজমেন্ট, BBA in IT and ITES, BBA in ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্ব গুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। সাথের মধ্যে ইলেকট্রিক স্কুটি কিনবেন ভাবছেন? সরকার এন্টারপ্রাইজ নিয়ে এলো দারুণ সব স্কুটির সম্ভার। স্টার্টিং প্রাইস থাকছে মাত্র 49,999 থেকে, সাথে স্যামসাং সেলের লিথিয়াম ব্যাটারি, এক চার্জে মাত্র 8 থেকে 10 টাকা খরচে 250 কিলোমিটার পর্যন্ত মাইলেজ। এছাড়াও সেল, সার্ভিস, পার্টস একই ছাদের তলায় পাচ্ছেন। নাম্বার প্লেট, পলিউশন, ইন্স্যুরেন্স কিচ্ছু লাগছে না। EMI ফ্যাসিলিটির মতো সুবিধাও রয়েছে। চার্জ দিন, সিম্পলি রাইড করুন। তাই নিজের পছন্দের কোম্পানির পছন্দের মডেল নিতে আজই আসুন সরকার এন্টারপ্রাইজ, জমিদার পাড়া, পাহাড়পুর, জলপাইগুড়ি, নিয়ার টেকনো ইন্ডিয়া স্কুল। চিকিৎসক দিবসে ধূপগুড়িতে একদিনের দন্ত পরীক্ষা শিবির, খুদে পড়ুয়াদের হাতে আঁকা ছবি উপহার চিকিৎসককে। আজ 1 জুলাই চিকিৎসক দিবস উপলক্ষে ধূপগুড়ি পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের উত্তর বৈরাতিগুড়ি কালীবাড়ি SP প্রাথমিক বিদ্যালয়ে একটি একদিনের বিনামূল্যে দন্ত পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট দন্ত চিকিৎসক ডক্টর পারমিতা সরকার। অনুষ্ঠানের শুরুতে চিকিৎসা জগতের প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব ডক্টর বিধানচন্দ্র রায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। চিকিৎসক দিবসকে স্মরণীয় করে রাখতে বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা নিজেদের হাতে আঁকা ছবি উপহার দিয়ে চিকিৎসকের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা প্রকাশ করে। পরে ডক্টর পারমিতা সরকার বিদ্যালয়ের পড়ুয়াদের দন্ত পরীক্ষা করেন এবং মুখ ও দাঁতের সঠিক পরিচর্যা সম্পর্কে সচেতনতামূলক পরামর্শ দেন। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এ ধরনের স্বাস্থ্য শিবির শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার গুরুত্ব তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমার এখানে এসে খুবই ভালো লেগেছে। আর এই স্কুলের সমস্ত টিচাররা এবং স্টুডেন্টরা যথেষ্ট ইন্টারেস্টেড আজকের এই ডেন্টাল চেক আপটা নিয়ে। বাচ্চারা ভীষণ সচেতন দাঁত নিয়ে, তারা যথেষ্ট ইন্টারেস্টেড ছিল আজকের ডেন্টাল চেক আপের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো নিয়ে। তো টোটালি আমার এখানে এসে ভীষণ ভালো। ডাক্তার দিবস উপলক্ষে আজ দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত জলপাইগুড়ি শহরের বড় পোস্ট অফিস মোড়ে গান্ধী মূর্তির পাদদেশে ককরোচ জনতা পার্টি, জেনজি মঞ্চ জলপাইগুড়ির উদ্যোগে 1 ঘন্টার প্রতীকী অনশন কর্মসূচি পালিত হয়। এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত চিকিৎসক এবং মেডিকেল শিক্ষার্থীদের ন্যায্য দাবির প্রতি সংহতি জানানো এবং ভবিষ্যতে ডাক্তারদের জন্য একটি নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিকে সমর্থন করা। অনশন কর্মসূচিতে বক্তা উৎপল রায় বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের স্বার্থে চিকিৎসক এবং মেডিকেল শিক্ষার্থীদের ন্যায্য দাবি দ্রুত মেনে নেওয়া প্রয়োজন।
তাদের আন্দোলন কোনো ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, বরং ভবিষ্যতের স্বাস্থ্য ব্যবস্থা এবং সাধারণ মানুষের স্বাস্থ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই জলপাইগুড়ি থেকে এই সংহতির বার্তা জানানো হয়েছে। কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। উপস্থিত সদস্যরা ভবিষ্যতেও গণস্বার্থে এবং শিক্ষার্থী চিকিৎসকদের ন্যায্য দাবির সমর্থনে পাশে থাকার অঙ্গীকার করেন। উপস্থিত ছিলেন তন্ময় বর্মন, রাজেশ রায়, অতশ্রী সরকার, তিতলি সূত্রধর, রাবিনা পারভিন সহ প্রমুখ। অনশন আন্দোলনের শুরুতেই ডক্টর বিধানচন্দ্র রায়ের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। আজকে আমরা জলপাইগুড়ি জেএনজি মঞ্চ জেএনজি মঞ্চের পক্ষ থেকে আজকে যে ডাক্তার দিবস রয়েছে, এই ডাক্তার দিবসের আমরা বিধানচন্দ্র রায়ের শ্রদ্ধাঞ্জলি সেটা জানালাম। এর সঙ্গে আমরা যে আমাদের যে দেশে চলছে যে অনশন কর্মসূচি, এই সিজেপির পক্ষ থেকে আমরাও এই জলপাইগুড়ি শহরে, আমরাও এই যে গান্ধীজি মোড়ে আমরা আজকে অনশন এক ঘন্টা ব্যাপী আমরা অনশন। কি কারণে? কারণ কি? কারণ হচ্ছে দেখো, আজকে আমাদের ভারতবর্ষে পুরো ভারতবর্ষে বর্তমান সাম্প্রতিককালে যে জেএনজি মঞ্চের বা যে ককরোচ জনতা পার্টির যে অনশন চলছে, অর্থাৎ আজ আমাদের ইতিমধ্যে বিগত কয়েকদিন আগেই যে সোনাম ওয়াংচুক বিজ্ঞানী তিনি অনশনে যোগ দিয়েছেন। তো তাকে আমরা আরও শুভেচ্ছা জানিয়ে এবং যেটা আমাদের জলপাইগুড়ি শহরে যাতে একটা প্রভাব পড়ে সেই অনুযায়ী আমরা আজকের এই কর্মসূচি পালন করি। আমার নাম রাজেশ রায়। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে পদত্যাগ করতে চাই আমরা। এটাই হচ্ছে আমাদের আজকের মূল কর্মসূচির মূল বক্তব্য। যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আজাদ হিন্দ ফৌজের প্রথম গোর্খা শহীদ মেজর দুর্গা মোল্লার জন্মবার্ষিকী। যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আজাদ হিন্দ ফৌজের প্রথম গোর্খা শহীদ মেজর দুর্গা মোল্লারের জন্মবার্ষিকী। বুধবার মালবাজার ব্লকের ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের পাথরঝোড়া চা বাগানের দুর্গা মোল্লার চকে নেপালি সম্প্রদায়ের উদ্যোগে তার জন্মবার্ষিকী উদযাপন করা হয়। 1913 সালের 1 জুলাই দেরাদুনের দইওয়ালা গ্রামে জন্মগ্রহণ করেন মেজর দুর্গা মোল্লার। ভারতের স্বাধীনতা সংগ্রামে সক্রিয়ভাবে অংশ নিয়ে তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর গঠিত আজাদ হিন্দ ফৌজে যোগ দেন এবং গোয়েন্দা বিভাগে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ব্রিটিশদের হাতে বন্দী হওয়ার পর 1944 সালের 25 অগস্ট তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম গোর্খা শহীদ হিসেবে তার আত্মত্যাগ আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তার আত্মবলিদানকে স্মরণ করে প্রতি বছর বলিদান দিবসও পালন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক শুক্রা মুন্ডা সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিত্বরা। শহীদ মেজর দুর্গা মোল্লারের প্রতিকৃতিতে মাল্যদান এবং শ্রদ্ধার্ঘ্য নিবেদনের মাধ্যমে তাকে স্মরণ করা হয়। অনুষ্ঠানের উদ্যোক্তা সুরেশ প্রধান বলেন, স্বাধীনতা সংগ্রামে প্রথমে গোর্খা শহীদ মেজর দুর্গা মোল্লারের আত্মত্যাগকে স্মরণ করতে প্রতি বছর তার জন্মবার্ষিকী পালন করা হয়। স্থানীয় বিধায়ক শুক্রা মুন্ডা বলেন, ভারতের স্বাধীনতা সংগ্রামে প্রথম গোর্খা শহীদ হিসেবে মেজর দুর্গা মোল্লারের অবদান চিরস্মরণীয়। নতুন প্রজন্মের কাছে তার আত্মত্যাগ এবং দেশপ্রেমের ইতিহাস পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। নানাবিধ কর্মসূচির মধ্য দিয়ে এদিন বীর শহীদ দুর্গা মোল্লারের জন্মবার্ষিকী পালন করেন এলাকার বাসিন্দারা। একটা গোর্খা সমুদায়ের জন্য একটা সিগনিফিকেন্ট ডেজ। প্রথম গোর্খা ফ্রিডম ফাইটার্স যে ছিলেন দুর্গা মোল্লা, তার আজকে জন্ম জয়ন্তী, তার উপলক্ষে আজকে একটা প্রোগ্রাম অনুষ্ঠিত করা হয়েছে এই পাথরঝোড়া চায় বাগানে, এবং এই প্রোগ্রামে আমাদেরকে ইনভাইট করা হচ্ছে। আজকে আমরা এসে ওনার প্রতিমাতে আমরা ফুল অর্পণ করলাম, তারপরে একটা রাষ্ট্রীয় ঝান্ডা আরোহণ করে আজকে একটা প্রোগ্রামটা এখন চালু হবে। আমরা সবাই গোর্খা কমিউনিটিজকে আমাদের পক্ষ থেকে, আমার হৃদয় থেকে তাদেরকে শুভেচ্ছা এবং শুভকামনা জানাচ্ছি। বাড়ির সামনে মহিলার ব্যাগ ছিনিয়ে নিয়ে চম্পট স্কুটি আরোহীর।
এবার শিলিগুড়ি হাকিমপাড়া এলাকার 12 নম্বর ওয়ার্ডে বাড়ির সামনে থেকেই এক মহিলার সাইড ব্যাগ ছিনিয়ে নিয়ে চম্পট দেয় এক স্কুটি আরোহী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ওই মহিলা কলকাতা থেকে ট্রেনে শিলিগুড়ি এসে স্টেশন থেকে টোটো করে বাড়ি ফিরছিলেন। বাড়ির সামনে পৌঁছে টোটোর ভাড়া পরিশোধ করার সময় আচমকায় পিছন দিক থেকে একটি স্কুটি এসে তার হাতে থাকা সাইড ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায় দুই দুষ্কৃতী বলে অভিযোগ। ওই মহিলার দাবি, পুরো ঘটনাটি এত দ্রুত ঘটে যে তিনি কিছু বুঝে ওঠার আগেই অভিযুক্ত পালিয়ে যায়। ছিনতাই হওয়া ব্যাগে একটি মোবাইল ফোন, হেডফোন, আধার কার্ড, এটিএম কার্ড, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং বাড়ির চাবি ছিল। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পানি ট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ এবং 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। পুলিশ আশেপাশের বাড়িগুলির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে। নাগরাকাটা টুন্ডু চা বাগানে দিনভর দুই দাঁতালের লড়াই, থমকালো চা বাগানের কাজ। নাগরাকাটা টুন্ডু চা বাগানে দিনভর দুই দাঁতাল হাতির সংঘর্ষে আতঙ্ক এবং চাঞ্চল্যের পরিবেশ তৈরি হয়। সকাল থেকেই মুখোমুখি লড়াইয়ে জড়িয়ে পড়ে দুটি হাতি। পরিস্থিতি সামাল দিতে খুনিয়া রেঞ্জের বনকর্মীরা একাধিকবার সাইরেন বাজিয়ে তাদের জঙ্গলে ফেরানোর চেষ্টা করেন, কিন্তু প্রতিবারই হাতি দুটি জঙ্গল থেকে বেরিয়ে এসে আবারও লড়াই শুরু করে। দুই হাতির এই বিরল সংঘর্ষের খবর ছড়িয়ে পড়তেই চা বাগান এবং আশেপাশের এলাকার বাসিন্দারা নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখতে ভিড় জমান। বনকর্মীরা অবশ্য গোটা সময় জুড়ে এলাকায় নজরদারি চালান এবং মানুষকে হাতির কাছাকাছি না যাওয়ার নির্দেশ দেন। বিকেল প্রায় 5টা নাগাদ দুটি হাতির মধ্যে একটি বামনডাঙ্গা চা বাগানে যাওয়ায় জেলা পরিষদের রাস্তা ধরে জঙ্গলের দিকে চলে যায়। এরপরও পরিস্থিতির দিকে নজর রেখে ওই রাস্তায় বনকর্মীদের মোতায়েন থাকতে দেখা যায়। দুই হাতির সংঘর্ষের জেরে টুন্ডু চা বাগানের ওই সেকশনে দিনভর কাজ বন্ধ থাকে। হাতি দুটি পুরোপুরি জঙ্গলে ফিরে না যাওয়া পর্যন্ত সতর্কতা অব্যাহত রাখে বন দফতর। জল নিকাশি থেকে পার্কিং, শহরের পরিকাঠামোগত উন্নয়নে তৎপর শিলিগুড়ি পুর নিগম। মাঠে নেমে পরিদর্শনে কমিশনার। বর্ষাকালে জল জমার সমস্যা দূর করা, বেআইনি নির্মাণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ এবং দীর্ঘদিনের পার্কিং সংকটের সমাধানে একাধিক উদ্যোগ নিল শিলিগুড়ি পুর নিগম। শহরের বিভিন্ন এলাকায় পরিদর্শনে যান পুর নিগমের কমিশনার বীর বিক্রম রাই। তার সঙ্গে ছিলেন পুর নিগম এবং শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের আধিকারিকেরা। দিনের প্রথম পর্বে 8 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন কমিশনার। এসএফ রোডে পরিদর্শনের সময় রাস্তার ধারে একাধিক দোকানের সামনে ড্রেনের ওপর স্থায়ী ও অস্থায়ী কাঠামো নির্মাণের বিষয়টি নজরে আসে। এর ফলে নিকাশি ব্যবস্থা ব্যাহত হওয়ার পাশাপাশি ড্রেন পরিষ্কারের কাজেও সমস্যা তৈরি হচ্ছে বলে অভিযোগ ওঠে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে সংশ্লিষ্ট দোকান মালিকের আগামী 3 দিনের মধ্যে ওই সমস্ত কাঠামো সরিয়ে ফেলার নির্দেশ দেন কমিশনার। নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি স্পষ্ট জানান। এদিন বেআইনিভাবে লাগানো বড় বড় হোর্ডিংগুলিও খতিয়ে দেখা হয়। যেসব হোর্ডিং নির্ধারিত নিয়ম না মেনে বসানো হয়েছে সেগুলির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন কমিশনার। প্রাক্তন কাউন্সিলর শালিনী ডালমিয়া কমিশনারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ওয়ার্ডবাসীর দীর্ঘদিনের সমস্যার সমাধান এবং বর্ষাকালে জল জমার দুর্ভোগ কমাতেই এই পরিদর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে শহরের দীর্ঘদিনের পার্কিং সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে এদিন কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের খেলার মাঠও পরিদর্শন করেন কমিশনার বীর বিক্রম রাই। পরিদর্শনে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলার মাঠকে আধুনিক পার্কিং জোন হিসেবে গড়ে তোলার সম্ভাবনা খতিয়ে দেখা হয়। কোথায় কতগুলি গাড়ি রাখা সম্ভব, প্রবেশ ও বের হওয়ার রাস্তা কিভাবে তৈরি করা হবে এবং প্রয়োজনীয় পরিকাঠামো কিভাবে গড়ে তোলা হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন আধিকারিকেরা। পরিদর্শন শেষে কমিশনার বীর বিক্রম রাই জানান, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলার মাঠে পার্কিং ব্যবস্থা গড়ে তোলার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। প্রকল্প বাস্তবায়নের জন্য
কী ধরনের পরিকাঠামো এবং কতটা আর্থিক বরাদ্দ প্রয়োজন তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। শিলিগুড়ির ব্যবসায়ী প্রতিনিধি রাজু সাহা বলেন, শহরের অন্যতম বড় সমস্যা হলো পর্যাপ্ত পার্কিংয়ের অভাব। বর্ষার আগে নিকাশি ব্যবস্থা সচল রাখা থেকে শুরু করে শহরের যানজট কমাতে নতুন পার্কিংয়ের পরিকল্পনা, দুই ক্ষেত্রেই পুর নিগমের সক্রিয় উদ্যোগ শহরের পরিকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করেছেন শহরবাসী। অ্যাকচুয়ালি এখানে একটা মিটিং হলো, আমাদের মাননীয় এমআইসি সাহেব বলেছেন যে শিলিগুড়ি প্রচুর ট্রাফিক প্রবলেম হচ্ছে, সেই ট্রাফিক প্রবলেম কন্ডিশনটাকে কমানোর জন্য এখানে পুলিশ থেকে ডিসিপি সাহেব আসছেন, আমাদের ইঞ্জিনিয়ার্স আসছেন। তো এটা শিলিগুড়িটাকে আর সুন্দর করার জন্য আর ট্রাফিক প্রবলেমটাকে কমানোর জন্য এখানকার ব্যবসায়ীদেরও যাতে অসুবিধা না হয়, সুবিধা হয়, পাবলিকের সুবিধার জন্য এখানে আজকে প্ল্যানিং হচ্ছে যে এই জায়গাটাকে পার্কিং লট হিসাবে তৈরি করতে হবে। আমরা গভর্নমেন্টের সঙ্গে কথা বলবো, যদি ফান্ড পারমিট করে তাহলে আমরা প্ল্যানিং করে এটাকে, যেটা আমাদের মাননীয় সিএম স্যার চাইছেন যে ভালো করে এখানে কাজ করতে হবে, সেটা জায়গাটাকে ডেভেলপ করতে হবে। মাননীয় এমপি সাহেব আছেন, মন্ত্রী মহোদয় আছেন, ওনারা চাইছেন যে এই জায়গাটাকে ভালো করে যেতে কনজেশন ফ্রি করা যায়, ট্রাফিক মুভমেন্টটা স্মুথ করা যায়, তার জন্য আমরা এখানে আসছি। তো এটা ডিটেলস আপনাকে ডিসিপি সাহেবও আছেন, ওনারা বলে দিতে পারবেন যাতে ট্রাফিক মুভমেন্ট কিভাবে হবে। আমরা জাস্ট ইনিশিয়াল প্ল্যানিং যেন আসছি, যাতে এটা পাবলিকের সুবিধার জন্য কিছু কাজ করতে পারি, এটাই আমাদের প্ল্যানিং আছে। এটা একটু ডিসিপি সাহেবের সঙ্গে আপনি কথা বলে নেন, উনি ডিটেলস আপনাকে বলে দেবেন। করছি বিভিন্ন ডিপার্টমেন্টকে মার্জ করে পুলিশের সহযোগ নিয়ে, আমরা কর্পোরেশনের থেকে নিয়ে, যদি দরকার হয় এসডিএ থেকেও নিয়ে, আমরা এটাকে বা বিভিন্ন অন্য ফান্ড থেকে যদি কিছু কাজ করা যায় সেটাকে পার্কিং লট হিসাবে ডেভেলপ করতে চাইছি। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। বাঙালি মানেই ভোজন প্রিয়, আর তবে যদি কথা হয় মিষ্টির, তাহলে তো কোনো কথাই নেই। জলপাইগুড়ি পান্ডাপাড়া পার্কের মোড়ে খুলে গিয়েছে শ্রী রাধাকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার। আমাদের এখানে নৈহাটি, কল্যাণী, বর্ধমান থেকে আগত প্রসিদ্ধ কারিগর দিয়ে নানা ধরনের মিষ্টি তৈরি করা হয়। এছাড়াও সুপরিষ্কার পরিচ্ছন্নভাবে নিজ কারখানায় দেশি গাওয়া গরুর দুধের ছানা কেটে মিষ্টি তৈরি করা হয়। সাথে যে কোনো অনুষ্ঠানের অর্ডার নেওয়া হয়। তাই আমাদের মিষ্টির স্বাদ পেতে আজই চলে আসুন শ্রী রাধাকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার, পান্ডাপাড়া পার্কের মোড়, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9832658478। কোনো ধরনের আড়ম্বরের পরিবেশ ছাড়াই পিকনিক, মেনুতে রয়েছে পুঁটি, কই এবং ট্যাংরা মাছ। এই ধরনের বর্ষার বৃষ্টি মানেই ভিজে শহর, জলমগ্ন পথঘাট, আর তার মধ্যেই লুকিয়ে থাকে ছোট ছোট আনন্দের গল্প। জলপাইগুড়ির পিজি ওমেন্স কলেজ সংলগ্ন জল নির্গমন পথেও এদিন ঠিক তেমনই এক ছবি ধরা পড়ল। টলটলে বর্ষার জলে ভেসে আসছে নানা রকম মাছ, আর সেই জল ঘিরেই আনন্দে মেতে উঠেছে এলাকার একদল কচিকাঁচা। স্থানীয় এক দাদার সঙ্গে তারা লম্বা বাঁশের মাথায় বড়শি সদৃশ সরঞ্জাম বানিয়ে নেমে পড়েছে মাছ ধরতে। প্রায় 2 ঘন্টার চেষ্টায় তাদের হাতে উঠে এসেছে কুঁচে, পুঁটি, টাকি, তেলাপিয়া, এমনকি কাঁকড়াও। ছোট ছোট হাতে ধরা পড়া সেই মাছ যেন তাদের কাছে একরাশ খুশির উপলক্ষ। পড়াশোনার ফাঁকেই এমন মুহূর্তগুলো তাদের মনে রয়ে যাবে দীর্ঘদিন। এক খুদে জানালো সে 5ম শ্রেণীতে পড়ে, তবু এই বর্ষার দিনে বন্ধুদের সঙ্গে মাছ ধরার আনন্দ আলাদা এক অনুভূতি এনে দেয়। ধরা পড়া সেই মাছ নিয়েই এবার ছোট্ট পিকনিকের পরিকল্পনা রয়েছে বলেই মুখে এক গাল হাসি নিয়ে জানালো সকলে। এটা পিটি কলেজের নালার থেকে ধরা হয়েছে মাছটা। কুচিয়া আছে, পুঁটি আছে, কাঁকড়া আছে, টাকি আছে, চ্যাং আছে। কি করবো এগুলো মাছ? এগুলো আমরা ওই বাচ্চা কাচ্চা নিয়ে 4-5-6-7 জন আছি, আমরা এটা কালকে বানাই, তারপরে খাবো আমরা। মজা? হ্যাঁ, মজা করবো, আনন্দ করবো। এইটা দিয়ে কুচিয়াটা ধরা হয়েছে। ভালো লাগে এসব এখন? হ্যাঁ, এগুলো ভালো লাগে, এগুলো খুব ভালো লাগে। ছোটোর থেকেই
মাছ মানে একটা নেশা বাচ্চাদের। বাড়ি কোথায়? বাড়ি আমাদের এই তেল ট্যাঙ্কি বসতি। এইটা ধরে সবাই মিলে রান্না করি, সবাই মিলে আমরা পিকনিক মতন করবো। আনন্দ হলো? হ্যাঁ। ভয় লাগে না নদীতে নামতে? না। কি দিয়ে ধরলে? সাইড দিয়ে এই যে খোঁচা দিয়ে ধরছে। কত কিলো হবে? হ্যাঁ, কত কিলো হবে? 1.5 কিলো। 1.5 কিলো। পড়াশোনা হয়? পড়াশোনা করা হয়? হ্যাঁ। কোন ক্লাসে পড়ো? হ্যাঁ। কোন ক্লাসে? 5। এখন দেখে নেব আজকের আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.4 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 2.4 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। নানা বিতর্কের পর রাজ্যের বিরোধীদের মুখে ঝামা ঘষে দিয়ে অন্নপূর্ণা ভান্ডার যোজনার টাকা 1,20,00,000 মহিলাদের কাছে পৌঁছে দিল বিজেপি সরকার। জলপাইগুড়ি শহরে মহিলা মোর্চার উচ্ছ্বাসে গেরুয়া মিছিল। মাল ব্লকের উত্তর ফুলবাড়ি ঘিস বস্তি এলাকায় জীর্ণ শিশু শিক্ষা কেন্দ্র। বৃষ্টির মধ্যে প্রতিবেশীর বাড়িতে চলছে ক্লাস ও মিড ডে মিল। ক্ষোভে ফুঁসছেন অভিভাবকেরা। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।